গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি ঘর্ষণ অধ্যায় ফ্রিকশন এটা প্রথম ক্লাস করব। তো হোয়াট ইজ ফ্রিকশন এইটা বোঝাতে গেলে আমি একটা বোর্ডে ছবি আঁকি, দেখো, লক্ষ্য করো। তুই মনে করো এটি একটি অনুভূমিক টেবিল, মনে করো এটা টেবিলের উপর একটা কাঠের ধরো একটা ব্লক আছে, ধরো টেবিলের উপর একটা ব্লক আছে। এই ব্লকটির ওজন হচ্ছে W সমান mg। ব্লকটির ওজন থাকলে আমরা কি জানি, এই ব্লকটির উপর টেবিলের লম্ব প্রতিক্রিয়া হবে ক্যাপিটাল R, লম্ব প্রতিক্রিয়া। এবার ব্লকটা স্থির অবস্থায় আছে। এই অবস্থায় তুমি ব্লকটিতে প্রযুক্ত বল ধরো P প্রয়োগ করো। ব্লকটিতে প্রযুক্ত বল P, ঠিক আছে। P বল তুমি প্রয়োগ করলে তাহলে R হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, mg হচ্ছে ব্লকটির ওজন, সাপোজ বস্তুর ওজন, আর P হচ্ছে প্রযুক্ত বল। এবার এই বস্তুর উপর P বল প্রয়োগ করলে দেখা যাবে তুমি ধীরে ধীরে বলটি বাড়ানো হচ্ছে, বাড়ানো সত্ত্বেও ব্লকটি গতিশীল হচ্ছে না। এবার P বাড়াতে 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 একটা নির্দিষ্ট মানে যখন পৌঁছাবে তখন ব্লকটি গতিশীল হওয়ার উপক্রম করবে। তাহলে ওই নির্দিষ্ট মান পর্যন্ত নিশ্চয়ই প্রযুক্ত বলের বিপরীত দিকে একটা বল নিজে থেকেই তার মান অ্যাডজাস্ট করছিল, সেই বলটাকে বলে ঘর্ষণ বল। এবং ঘর্ষণ বল বস্তু আর এই তল, এই বস্তু আর টেবিলের যে তল, এই দুটি তলের সংস্পর্শ তল, মানে দুটি তলের স্পর্শ তল, কন্ট্যাক্ট ফেস, দুটি তলের স্পর্শতল বা সংস্পর্শ তলে ক্রিয়া করে। এবং এই বলটা লক্ষ্য করো প্রযুক্ত বলের বিপরীত দিকে, এই বলটাকে বলছে ঘর্ষণ বল। এবং একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ঘর্ষণ বল কি হয়, প্রযুক্ত বলের সমান এবং বিপরীত হয়, তাই বস্তুটি গতিশীল হয় না। ওই সীমা মানকে বলে ঘর্ষণ বলের সীমাস্থ মান বা সর্বোচ্চ মান, সীমাস্থ ঘর্ষণ বা স্থিত ঘর্ষণের সীমা মান, লিমিটিং ফ্রিকশন। প্রযুক্ত বলের মান ওই লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণের চেয়ে বেশি হলে বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম হয়। তখন কি হয় না, তখন কিন্তু যখন যেই গতিশীল উপক্রম হয় তখন যে ঘর্ষণ কাজ করে তখন তাকে বলে কাইনেটিক ফ্রিকশন। এবং বস্তু গতিশীল হওয়ার পর ওই ঘর্ষণের মান কিছুটা কমে যায়, মানে স্ট্যাটিক ফ্রিকশন থেকে কাইনেটিক ফ্রিকশন কিছুটা কম হয়। এই ব্যাপারটা আমি বললাম। আমি এখানে ছবি এঁকেছি, দেখো, সাপোজ এটা একটা টেবিল, অমসৃণ টেবিল, তার উপর একটা ব্লক আছে, ব্লকটির ওজন mg, সবসময় পৃথিবীর কেন্দ্রে দিয়ে ক্রিয়া করে, লম্ব প্রতিক্রিয়া R, নর্মাল, সবসময় আপওয়ার্ডস। এখানে প্রযুক্ত বল ধরো অনুভূমিক দিকে আর ঘর্ষণ বল তার বিপরীত দিকে। ওকে, এবার এই প্রযুক্ত বলের মান ধীরে ধীরে বাড়াবো। ধরো 1 ডাইন করলাম, ঘর্ষণ বলের মান কিন্তু অটোমেটিক বাড়বে 1 ডাইন। ফলে লব্ধি বল 0, ফলে বস্তু গতিশীল হবে না। 2 ডাইন বাড়ছে, 3 ডাইন ধীরে ধীরে বাড়ানো হচ্ছে, 3 ডাইন, এখনও লব্ধি বল 0 বস্তুটার উপর। 4 ডাইন, দেখো এদিকে কোনো বল নেই, R = mg, আর এদিকে 4 ডাইন, এদিকে 4 ডাইন, লব্ধি বল 0, বস্তুটি গতিশীল হবে না। ঠিক আছে, নেক্সট ধরো প্রযুক্ত বলের মান বাড়াচ্ছি, আরও বাড়াচ্ছি, 5 ডাইন, ঘর্ষণ বলের মান কিন্তু নিজে থেকেই বাড়ছে,
তাই ঘর্ষণ বলকে বলে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, স্বনিয়ন্ত্রিত বল। ওকে, নেক্সট এখন ধরো সাপোজ ঘর্ষণ বলের যেই সর্বোচ্চ মান, ধরো সাপোজ এই মান পর্যন্ত ধরো বস্তুটা গতিশীল হচ্ছে না, এই মান পর্যন্ত সে কিন্তু বাধা দিচ্ছে বস্তুটাকে। তাহলে ঘর্ষণ বলে যেই সর্বোচ্চ মান তাকে বলে সীমাস্থ ঘর্ষণ, সীমাস্থ ঘর্ষণ বা স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান বা স্থিত ঘর্ষণের সীমা মান, সীমা মান এফএস। এরপরে প্রযুক্ত বল যদি তুমি আরও বাড়াও তাহলে দেখা যাবে বস্তুটি কিন্তু গতিশীল হবে, বস্তুটি চলতে শুরু করে, মানে গতিশীল হয়। বস্তুটি চলতে শুরু করে। তাহলে তখন ঘর্ষণ বলে মানে কি হয়? তখন যে ঘর্ষণ বলটা হয় তখন ক্রিয়াশীল ঘর্ষণ বলকে বল হচ্ছে কি এফকে, কাইনেটিক ফ্রিকশন, সেটা হচ্ছে চল ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ বলে। ঠিক আছে, তাহলে আমি ঘর্ষণের সংজ্ঞাটা আমরা দিতে পারি খুব সংক্ষেপে। ঘর্ষণের সংজ্ঞা দিই কি না, দুটি সংস্পর্শযুক্ত দুটি তলের মধ্যে কার্যকর গতির, দুটি তলের মধ্যে কার্যকর গতির বিরুদ্ধে বলকে ঘর্ষণ বলে। কি বললাম? ঘর্ষণের সংজ্ঞাটা তাহলে বলতে পারি আমরা যে হোয়াট ইজ ফ্রিকশন, সংক্ষেপে যদি বলি আমরা সেটা, এটা কি না সংস্পর্শযুক্ত দুটি তলের মধ্যে কার্যকর গতির বিরুদ্ধে বলকে ঘর্ষণ বলে। তাহলে ঘর্ষণের ডেফিনেশন বললাম, সংস্পর্শযুক্ত দুটি তলের মধ্যে কার্যকর গতির বিরুদ্ধে বলকে ঘর্ষণ বলে, ফ্রিকশন বলে। এবং ঘর্ষণ তিন প্রকার হয়, ঘর্ষণ তিন প্রকার, হয়। এক নম্বর হচ্ছে স্থিত ঘর্ষণ বল, স্থিত ঘর্ষণ, স্ট্যাটিক ফ্রিকশন। দু নম্বর হচ্ছে চল ঘর্ষণ, কাইনেটিক ফ্রিকশন এফকে। আর তিন নম্বর হচ্ছে আবর্ত ঘর্ষণ, রোলিং ফ্রিকশন এফ আর। ওকে, তাহলে স্থিত ঘর্ষণ কাকে বলে? সংস্পর্শযুক্ত দুটি তলের মধ্যে যদি কি হয় না, স্থিত ঘর্ষণ হচ্ছে সংস্পর্শযুক্ত দুটি তলের মধ্যে যদি আপেক্ষিক গতি না থাকে, এখানে কাঠের ব্লক আর টেবিলের মধ্যে যদি আপেক্ষিক গতি না থাকে তখন যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে বলে স্থিত ঘর্ষণ। ঠিক আছে, তাহলে যখন দুটি স্পর্শ তলের মধ্যে, যখন দুটি স্পর্শ তলের মধ্যে আপেক্ষিক গতি না থাকে, আপেক্ষিক গতি থাকে না, তখন যে ঘর্ষণ, তখন এই ঘর্ষণ ক্রিয়া করে। ঠিক আছে, যখন দুটি স্পর্শ তলের মধ্যে আপেক্ষিক গতি থাকে না তখন এই ঘর্ষণ ক্রিয়া করে, তখন এই ঘর্ষণ ক্রিয়া করে। ওকে, আবার যদি বলতে পারি চল ঘর্ষণ, যখন দুটি স্পর্শ তলের মধ্যে আপেক্ষিক গতি থাকে না বলেছিলাম, এখন থাকে, তখন এই ঘর্ষণ ক্রিয়া করে।
আর রোলিং ফ্রিকশন মানে এখানে বস্তুটা গতিশীল হওয়ার পর যে ঘর্ষণ তাকে বলছে কাইনেটিক ফ্রিকশন। আর রোলিং ফ্রিকশন কোনো একটি বস্তু একটি তলের উপর গড়িয়ে চললে এই ঘর্ষণ ক্রিয়া করে। তাহলে এটা হচ্ছে যেমন এটা রোলিং ফ্রিকশনটা হয় চাকার ক্ষেত্রে, যখন হুইল যখন গড়ে একটা তলের উপরে তখন যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে বলছে আবর্ত ঘর্ষণ। তাহলে আমরা বলতে পারি যে দেখো স্থিত ঘর্ষণের মানটা বেশি হচ্ছিল, আর যখন বস্তু গড়া শুরু করেছিল গতিশীল হয়েছিল তখন ঘর্ষণটা কমে গেছিল আমি বলেছিলাম। তাহলে এফএস সবচেয়ে বেশি হয়, এফএস এর মান সবচেয়ে বেশি, এফকের চেয়ে বেশি, আর এফ আর রোলিং ফ্রিকশনের চেয়ে বেশি। তাহলে এফএস গ্রেটার দেন এফকে গ্রেটার দেন এফ আর। এখন যে আমি এখানে যে প্রযুক্ত বল আর ঘর্ষণ বলে যদি আমি একটা পরিবর্তনের লেখচিত্র আঁকি তাহলে দেখা যাক কি হয়। তাহলে আমরা এখানে প্রযুক্ত বল, তাহলে ঘর্ষণের সংজ্ঞা আমি বললাম, ঘর্ষণ 3 প্রকার বলা হয়েছে। এখন আমরা প্রযুক্ত বল আর ঘর্ষণ বলের পরিবর্তন একটা লেখচিত্র। প্রযুক্ত বল পি ও ঘর্ষণ বল এফ এর পরিবর্তন লেখচিত্রে দেখানো হলো। ধরো এই ডিরেকশন হচ্ছে ঘর্ষণ বল আর এইদিকে হচ্ছে ধরো প্রযুক্ত বল, এটা ধরো মূলবিন্দু। আমি বলেছিলাম যে প্রযুক্ত বল বাড়লে ঘর্ষণ বল ধীরে ধীরে বাড়ালে ঘর্ষণ বলের মানও বাড়তে থাকে। অর্থাৎ একটা মূলবিন্দুকে আমি সরলরেখা পাবো। এই যে ম্যাক্সিমাম ভ্যালু ঘর্ষণ বলের, এই যে ম্যাক্সিমাম ভ্যালু তাকে বলছে এফ এস, এটা হচ্ছে মানে সর্বোচ্চ মান, এটা হচ্ছে তোমার ঘর্ষণ বলের সর্বোচ্চ মান, এটাই হচ্ছে তোমার ম্যাক্সিমাম ভ্যালু, সর্বোচ্চ মান। তারপরে যখন এটা হচ্ছে এফএস, এটা হচ্ছে এফএস, তারপরে যখন বস্তু গতিশীল হবে তখন অটোমেটিক্যালি ঘর্ষণ বল কমে যাবে এবং সেটা কত হবে, সেটা হচ্ছে এফ কে কাইনেটিক ফ্রিকশন। তাহলে এটা হচ্ছে স্থিত ঘর্ষণ, তাহলে এখান থেকে এইটা হচ্ছে স্থিত ঘর্ষণ, এটা হচ্ছে স্ট্যাটিক রিজিয়ান, আর এইখান থেকে এটা হচ্ছে গতীয় ঘর্ষণ বা চল ঘর্ষণ, কাইনেটিক রিজিয়ান। আর এইখানে কি হচ্ছে না ব্রেক ওয়ে হচ্ছে, এখানে ব্রেক অ্যাওয়ে, মানে এখানে যে ব্রেক অ্যাওয়ে কি, মানে এখানে একটা ব্রেক অ্যাওয়ে হচ্ছে মানে এইখানে যে একটা বস্তু যখন আর একটা বস্তুর একটা তল যখন আর একটা তলের সংস্পর্শে আটকে থাকে তখন একটা কেন আটকে থাকে সেটা আমরা একটু পরে বলছি, যে ওই দুটি তলের অণুগুলির মধ্যে তড়িৎচুম্বকীয় আকর্ষণ বল তৈরি হয় এবং প্রযুক্ত বল এই যে তড়িৎচুম্বকীয় আকর্ষণ বলকে ভাঙছে আর কি, ব্রেক অ্যাওয়ে এই জায়গাটায়।
এই প্রযুক্ত বলটা যখন এই জায়গায় পৌঁছাবে তখন এই জায়গাটা পৌঁছাবে তখন ব্রেক অ্যাওয়ে মানে তড়িৎচুম্বকীয় বলকে ভেঙে দিচ্ছে, তখন বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হচ্ছে। ঠিক আছে, আমি দেখাচ্ছি একটু পরে তোমাদের যে ঘর্ষণের আণবিক ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে ঘর্ষণের আণবিক ব্যাখ্যা এটা কি না, আমরা বলতে পারি যে একটু আগে বলেছিলাম, ধরো একটা বস্তু ছিল, বস্তু একটা ধরো একটা তল আর তার উপর একটা বস্তু আছে, তাহলে বস্তু আর এই তল এদের মধ্যে এটাকে বলে স্পর্শতল বা সংস্পর্শতল। তাহলে একটা বস্তু একটা তলের উপর যখন একটা বস্তু থেকে গতিশীল হয় বা হওয়ার চেষ্টা করে, তখন উভয়ের স্পর্শতলে একটা বল ক্রিয়া করে যেটা বস্তুর গতিকে বাধা দেয়, তাকে বলে ঘর্ষণ বলেছি। এখন যেটা আমরা বলছি ঘর্ষণের আণবিক ব্যাখ্যাটা কি না, সংস্পর্শযুক্ত দুটি তলের অণুগুলির মধ্যে, যে অণুগুলি আছে এদের মধ্যে কি হয়, তড়িৎচুম্বকীয় আকর্ষণ বল সৃষ্টি হয়। আকর্ষণ বল সৃষ্টি হয়। সংস্পর্শযুক্ত দুটি তলের অণুগুলির মধ্যে তড়িৎচুম্বকীয় আকর্ষণ বল তৈরি হয়। অণুগুলির মধ্যে কি বললাম, তড়িৎচুম্বকীয় আকর্ষণ বল সৃষ্টি হয়। অণুগুলির মধ্যে তড়িৎচুম্বকীয় আকর্ষণ বল সৃষ্টি হয়। তাই তল দুটি পরস্পরের সঙ্গে আটকে থাকে। এবার বল প্রয়োগ করা হলো, প্রযুক্ত বল ঘর্ষণ আর একটা বস্তুর ওজন ডব্লু, অণুগুলির মধ্যে তড়িৎচুম্বকীয় আকর্ষণ বল সৃষ্টি হয়, তাই তল দুটি পরস্পরের সঙ্গে আটকে থাকে। প্রযুক্ত বল যতক্ষণ পর্যন্ত এই তড়িৎচুম্বকীয় আকর্ষণ বলকে ভাঙতে পারে ততক্ষণ পর্যন্ত বস্তুটিতে গতির সৃষ্টি হয় না। ঠিক আছে, প্রযুক্ত বল যতক্ষণ না পর্যন্ত এই তড়িৎচুম্বকীয় আকর্ষণ বলকে ভাঙতে পারে ততক্ষণ পর্যন্ত বস্তুটিতে গতির সৃষ্টি হয় না। এটি হচ্ছে ঘর্ষণের আণবিক ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে এই যে প্রযুক্ত বল যতক্ষণ না পর্যন্ত এই তড়িৎচুম্বকীয় যে আকর্ষণ বলটাকে ভাঙতে পারবে, এই ব্রেক অ্যাওয়ে, ততক্ষণ পর্যন্ত কী হয়, বস্তুটা গতির সৃষ্টি হবে না। ওকে, এখন যেটা আমরা বলবো সেটা হচ্ছে স্থিত ঘর্ষণের সূত্রাবলী বা ঘর্ষণের বৈশিষ্ট্য।
যেটা আমরা বলবো ঘর্ষণের সূত্রাবলী। ঘর্ষণের সূত্রাবলী বা ঘর্ষণ বলের বৈশিষ্ট্য। আমরা দেখিয়েছি ছবিতে যে 1 নাম্বার যে ঘর্ষণ বল সর্বদা বস্তুর গতির বিরুদ্ধে ক্রিয়া করে। গতির বিরুদ্ধে ক্রিয়া করে। আর 2 নম্বর বলেছি যে ঘর্ষণ বল কি হয় না লম্ব প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। লম্ব প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। আর 3 নম্বর হচ্ছে ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। মানে বস্তু আর যে তার উপর যে মানে ধরো একটা তল, তার উপর একটা বস্তু আছে, তাদের যে স্পর্শতল তার ক্ষেত্রফল কতটা স্পর্শতলে তার ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে না তল দুটির প্রকৃতির উপর। তল দুটির উপাদান ও প্রকৃতির উপর নির্ভর করে। উপাদান ও প্রকৃতির উপর নির্ভর করে। আর এটা যে ঘর্ষণ বলের বৈশিষ্ট্য, ঠিক আছে, বা ঘর্ষণের সূত্রাবলী। নেক্সট যেটা আমরা বলবো আজকে সেটা হচ্ছে স্থিত ঘর্ষণের সীমাস্থ মান। স্থিত ঘর্ষণের সীমাস্থ মান। এবং এখানেই আমরা বলবো যে ঘর্ষণ বল হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, একটি স্বনিয়ন্ত্রিত বল বা স্বনিয়ন্ত্রক বল। স্বনিয়ন্ত্রক বল। ঘর্ষণ বল হচ্ছে একটা স্বনিয়ন্ত্রক বল, ঠিক আছে। তো আর বলেছিলাম যে সাপোজ এটা একটা অমসৃণ তল, এরপর একটা বস্তু আছে, বস্তুর ওজন W সমান mg, উল্লম্বভাবে নিচে দিয়ে উল্লম্বভাবে ক্রিয়া করে পৃথিবীর কেন্দ্রের দিকে, লম্ব প্রতিক্রিয়া তার বিপরীত দিয়ে ক্রিয়া করে, আর প্রযুক্ত বল P আর ঘর্ষণ বল তার উল্টো দিকে ক্রিয়া করে। এটা ধরো Fs বা F লিমিট, সীমাস্থ ঘর্ষণ, F বা স্ট্যাটিক ফ্রিকশন, ঘর্ষণ বলের সীমাস্থ মান বা স্থিত ঘর্ষণ বল, ঠিক আছে। এবার আমরা বলেছিলাম প্রযুক্ত বলের মান ধীরে ধীরে বাড়ালে ঘর্ষণ বলের মান অটোমেটিক বাড়বে, এবং বাড়তে 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 ঘর্ষণ বলে একটা সর্বোচ্চ মানে পৌঁছাবে। সেই মানকে বলা হয় ঘর্ষণ বলের সীমাস্থ মান, ঠিক আছে। আর কি বললাম, একটি স্থির বস্তুতে প্রযুক্ত বলের মান, স্থির বস্তুতে প্রযুক্ত বলের মান ধীরে ধীরে বাড়ানো হলো। তাহলে কি দেখা যাবে না বাড়ানো হলো। এইভাবে একসময় দেখা যায়, এইভাবে একসময় দেখা যায় যে বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম করে। বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম করে। তখন যে ঘর্ষণ বল কাজ করে তাকেই বলছে স্থিত ঘর্ষণের সীমামান। তখন কার্যকর ঘর্ষণ বলকে
স্থিত ঘর্ষণের সীমা মান বা সীমাস্থ মান বলে। ওকে, এখন এটা বলবো ঘর্ষণ বল একটা স্বনিয়ন্ত্রক বল, যে স্থিত ঘর্ষণের সীমামানে পৌঁছানো পর্যন্ত আমি বলেছিলাম যে ঘর্ষণ বল কি হয় না নিজে থেকে নিজের মান অ্যাডজাস্ট করে। ঠিক আছে, তাহলে স্থিত ঘর্ষণের সীমামানে পৌঁছানোর আগে পর্যন্ত ঘর্ষণ বল, স্থিত ঘর্ষণের সীমামানে পৌঁছানোর আগে পর্যন্ত ঘর্ষণ বল স্বনিয়ন্ত্রিতভাবে প্রযুক্ত বলের ঘর্ষণ বল স্বতঃস্ফূর্তভাবে প্রযুক্ত বলের সমান ও বিপরীত হয়। তাই ঘর্ষণ বল একটি স্বনিয়ন্ত্রিত বল বা স্বনিয়ন্ত্রক বল। তাই ঘর্ষণ বল একটি স্বনিয়ন্ত্রক বল, সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। ঠিক আছে, এখন আমরা দেখেছি যে স্থির ঘর্ষণের সীমামান কি হয় না লম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক। বাস্তবে দেখা যায় স্থিত ঘর্ষণের সীমাস্থ মান বা সীমা মান কি হচ্ছে না লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক হয়। বাস্তবে দেখা যায় স্থিত ঘর্ষণ সীমামান লম্ব প্রতিক্রিয়ার কি হয় না সমানুপাতিক হয়। অর্থাৎ দুটি তলের মধ্যে স্থিত ঘর্ষণের সীমামান। ঠিক আছে, অর্থাৎ এফ লিমিট সীমাস্থ মান ভ্যারাইজেস আর লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক হবে। তাহলে দেখো এই সমানুপাতিক চিহ্ন তুললে একটা ধ্রুবক আছে জানো তোমরা, সেই ধ্রুবকটা হচ্ছে এখানে কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, মিউ আর, এফ লিমিট সমান মিউ আর, আবার আর সমান এম জি, তাহলে মিউ এম জি, যেখানে মিউ হচ্ছে ধ্রুবক, সেই ধ্রুবককে বলে কি না ঘর্ষণ গুণাঙ্ক, কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঘর্ষণ গুণাঙ্ক। এবং এই ঘর্ষণ গুণাঙ্কের আমরা ডেফিনেশন দেখব কি ঘর্ষণ গুণাঙ্ক, হোয়াট ইজ কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে এখন ঘর্ষণ গুণাঙ্ক সম্বন্ধে আমরা একটু ডিসকাস করব। ঘর্ষণ গুণাঙ্ক সাপোজ মিউ, তাহলে মিউ সমান হচ্ছে এফ বাই আর, মিউ সমান এফ বাই আর। অর্থাৎ আমরা বলতে পারি সংস্পর্শ বা মিউ সমান এফ লিমিট বাই আর, অর্থাৎ সংস্পর্শযুক্ত দুটি তলের মধ্যে স্থিত ঘর্ষণের সীমা মান, তখন হবে এটা অ্যাকচুয়ালি মিউ এস স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। সংস্পর্শিত দুটি তলের মধ্যে স্থিত ঘর্ষণ সীমা মান ও লম্ব প্রতিক্রিয়ার অনুপাতকে ঘর্ষণ গুণাঙ্ক বলে। তাহলে এফ লিমিট সমান মিউ সমান এফ লিমিট বাই আর,
সংস্পর্শযুক্ত দুটি তলের মধ্যে স্থিত ঘর্ষণের সীমামান ও লম্ব প্রতিক্রিয়ার অনুপাতকে কী বলে? এটা অ্যাকচুয়ালি স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলে, মানে মিউ এস। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিউ এস এফএস, এটা ধরো মিউ এস বা মিউ ইকুয়াল টু, এটা বলা যেতে পারে মিউ ইকুয়াল টু ধরো সাপোজ এফ বাই আর, মানে সংস্পর্শযুক্ত দুটি তলের মধ্যে ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার অনুপাতকে বলে ঘর্ষণ গুণাঙ্ক। এবার আমরা বলতে পারি মিউ এস সমান এফ এস বাই আর, সিমিলারলি মিউ কে সমান এফ কে বাই আর। তাহলে কি বলতে পারি যে ধরো মিউ এস সংস্পর্শযুক্ত দুটি তলের মধ্যে স্থিত ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়ার অনুপাতকে বলে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। সিমিলারলি সংস্পর্শযুক্ত দুটি তলের মধ্যে চল ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার অনুপাতকে বলে চল ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে ঘর্ষণ গুণাঙ্কের ডেফিনেশন বললাম। তাহলে আমরা আগে দেখেছি যে যেহেতু আমরা বলেছি যে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে একটা এর মাত্রা, দেখবো ঘর্ষণ গুণাঙ্কের মাত্রা। দেখো ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে দুটি সমজাতীয় রাশির অনুপাত, এটাও ফোর্স এটাও ফোর্স, তাহলে মাত্রাহীন রাশি। তাহলে এফ বাই আর, তাহলে এফ বাই আর ফোর্স, দিস ইজ অলসো ফোর্স, তাহলে 1 মানে মাত্রাহীন ভৌত রাশি। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে একটি মাত্রাহীন ভৌত রাশি। ওকে, সাধারণত এই ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালু কত হয়? সাধারণত 1-এর চেয়ে কম হয়, কিন্তু বিশেষ ক্ষেত্রে 1 অপেক্ষা বেশি হতে পারে। তাহলে কি বললাম, সাধারণত ঘর্ষণ গুণাঙ্কের মান মিউ লেস দেন 1 হয়, তবে দুটি মানে খুব বেশি মসৃণ, তবে খুব বেশি মসৃণ দুটি ধাতব তলকে বায়ুশূন্য স্থানে রাখলে, বায়ুশূন্য স্থানে রাখলে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর মান 1 অপেক্ষা বেশি হয়, মিউ এর মান 1 অপেক্ষা বেশি হয়। তাহলে সাধারণত মিউ এর মান 1 অপেক্ষা কম হয়, তবে খুব বেশি মসৃণ দুটি ধাতব তলকে বায়ুশূন্য স্থানে রাখলে ঘর্ষণ গুণাঙ্কের মান 1 অপেক্ষা বেশি হয়। ঠিক আছে, আমি ঘর্ষণ গুণাঙ্কের ব্যাপারে বললাম। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে ঘর্ষণ কোণ, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এখন হচ্ছে ঘর্ষণ কোণ, হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, সাপোজ এটি একটি অনুভূমিক তল, তো এখানে একটা ধরো এর উপর একটা ব্লক আছে, বস্তু আছে, বস্তুর ওজন W সমান mg, আর লম্ব প্রতিক্রিয়া ক্যাপিটাল R, আর ঘর্ষণ বল ধরো F, ঘর্ষণ বল F, আর প্রযুক্ত বল ধরো প্রযুক্ত বল P, ঘর্ষণ বল F। ঠিক আছে, মসৃণ তল। তাহলে এখন প্রযুক্ত বল যেদিকে, ঘর্ষণ বল তার বিপরীত দিকে। এখন F আর R এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, আর এটা হচ্ছে ঘর্ষণ বল। এই দুটি বলের লব্ধিটা কি হবে? এই লব্ধিটা কি হয়? এই লব্ধিটাকে বলে লব্ধি প্রতিক্রিয়া বল। ওকে, এটা হচ্ছে লব্ধি প্রতিক্রিয়া।
হচ্ছে এস, এস লব্ধি প্রতিক্রিয়া, লম্ব প্রতিক্রিয়া। কি বললাম? এটা ধরো ও বিন্দু সাপোজ। তো এখানে হচ্ছে তোমার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, সেটা হচ্ছে সংস্পর্শযুক্ত দুটি তলের মধ্যে লম্ব প্রতিক্রিয়া আর ঘর্ষণ বল, এর লব্ধিকে বলে লব্ধি প্রতিক্রিয়া। সংস্পর্শযুক্ত দুটি তলের মধ্যে ঘর্ষণ বলের সীমামান এবং লম্ব প্রতিক্রিয়া লব্ধিকে বলে লব্ধি প্রতিক্রিয়া। এই লব্ধি প্রতিক্রিয়া লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ করে তাকেই বলে ঘর্ষণ কোণ। ওকে, তাহলে কী বললাম না, সংস্পর্শযুক্ত দুটি তলের মধ্যে, সংস্পর্শযুক্ত দুটি তলের মধ্যে স্থিত ঘর্ষণের সীমামান বা স্থিত ঘর্ষণ বল ও লম্ব প্রতিক্রিয়ার লব্ধি, লব্ধিকে কি বলে? লব্ধি প্রতিক্রিয়া বলে। লব্ধি প্রতিক্রিয়া এখানে এস বলে। লব্ধি প্রতিক্রিয়া লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে, লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তাকে ঘর্ষণ কোণ বলে, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ওকে, ঘর্ষণ কোণ বলে। দিস ইজ ল্যামডা, ঘর্ষণ কোণ হচ্ছে ল্যামডা, সিম্বলটা হচ্ছে এখানে ল্যামডা। কি বললাম? সংস্পর্শযুক্ত দুটি তলের মধ্যে, ল্যামডা হচ্ছে ঘর্ষণ কোণের সিম্বল এখানে। তো সংস্পর্শযুক্ত দুটি তলের মধ্যে স্থিত ঘর্ষণের সীমামান ও লম্ব প্রতিক্রিয়া লব্ধিকে বলে লব্ধি প্রতিক্রিয়া। লব্ধি প্রতিক্রিয়া এই ছবিতে দেখা এস। এই লব্ধি প্রতিক্রিয়া লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকেই বলে ঘর্ষণ কোণ। এখানে চিত্রে ঘর্ষণ হচ্ছে ল্যামডা। ওকে, এখন আমরা ভেক্টরের বিভাজন, ভেক্টরের বিভাজন নীতি থেকে আর কি, ভেক্টরের বিভাজন অনুযায়ী আমরা কি জানি না, এখানে দেখো যে এফ সমান হচ্ছে এস সাইন ল্যামডা। যদি এর বিভাজন করি আমরা, এসের এই উপাংশ হচ্ছে কস আর এই উপাংশ সাইন, তাহলে এফ সমান এস সাইন ল্যামডা আর আর সমান এস কস ল্যামডা। দেয়ারফোর ঘর্ষণ গুণাঙ্ক মিউ, তাহলে মিউ সমান হচ্ছে এফ বাই আর, তাহলে এস সাইন ল্যামডা বাই এস কস ল্যামডা। তাহলে কী পেলাম? মিউ সমান হচ্ছে ট্যান ল্যামডা, মিউ সমান ট্যান ল্যামডা। অর্থাৎ এটি হচ্ছে কার সম্পর্ক না, এটি হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক আর ঘর্ষণ কোণের মধ্যে সম্পর্ক। এটা এক নম্বর দিয়ে দিই, বা বলতে পারি অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক হলো ঘর্ষণ কোণের ট্যানজেন্ট, ঘর্ষণ কোণের ট্যানজেন্ট। ওকে, তাহলে আবার চিত্র থেকে আমরা বলতে পারি, এগেইন আমার ছবি থেকে বলতে পারি, চিত্র থেকে এস হচ্ছে লব্ধি প্রতিক্রিয়া, এটা হচ্ছে √(f² + r²). সিন্স এফ সমান মিউ আর, এফ সমান বলেছিলাম মিউ আর, তাহলে μ² r² + r²। দেয়ারফর এস ইকুয়াল টু হয়ে যাবে r √μ² + 1। ওকে, আর এখানে ল্যামডা পেয়ে যাবো আমরা, ল্যামডা সমান tan ইনভার্স মিউ। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে ঘর্ষণ কোণের ট্যানজেন্ট। ঠিক আছে, ঘর্ষণ কোণের ট্যানজেন্ট। নেক্সট আমরা এখানে ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল পড়বো, সেটা হচ্ছে বিরাম কোণ, বা এটা ঘর্ষণ কোণ পড়লাম। নেক্সট যেটা পড়বো আমরা সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ।
অ্যাঙ্গেল অফ রিপোজ তাকে বলে স্থিতিকোণ বা বিরাম কোণ। অ্যাঙ্গেল অফ রিপোজ স্থিতিকোণ বা বিরাম কোণ। ওকে, বিরাম কোণ। হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ রিপোজ? না, অ্যাঙ্গেল অফ রিপোজ অ্যাপ্লিকেবল অনলি ইনক্লাইন্ড প্লেন। এই অ্যাঙ্গেলটা কেবলমাত্র নততলের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, তো ইনক্লাইন্ড প্লেন মানে আমরা জানি যে একটা তলকে অনুভূমিকের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে রাখলে যে তল তৈরি হয় তাকে বলে অনুভূমিক তল, নততল বা ইনক্লাইন্ড প্লেন। ঠিক আছে, সাপোজ এটা অনুভূমিক তল, এটা নততল। ধরো এ বি একটা অনুভূমিক তল আর এসি হচ্ছে নততল। নতিকোণ ধরো আলফা। ওকে, এর উপর একটা বস্তু আছে, বস্তুর ওজন ধরো ডাব্লু। ডাব্লু সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে। ওকে, তাহলে লম্ব প্রতিক্রিয়া ক্যাপিটাল আর, নর্মাল টু দ্য ইনক্লাইন্ড প্লেন। দিস অ্যাঙ্গেল অলসো আলফা। দিস ইজ ডব্লু কস আলফা, ভেক্টর মানে উপাংশে ভাগ করলে লম্ব উপাংশে। অ্যান্ড দিস কম্পোনেন্ট ইজ অবভিয়াসলি ডব্লু সাইন আলফা। ওকে, তাহলে এই ডব্লু সাইন আলফা আর ইকুয়াল টু ডব্লু কস আলফা, একে অপরকে প্রশমিত করে। তাহলে ডব্লু সাইন আলফা বলের জন্য বস্তু নততল বরাবর নামার চেষ্টা করে, তাই বাধা দেয় কে? বাধা দেয় এখানে ঘর্ষণ বল, এফ লিমিট বা এফএস। ঠিক আছে, এফ লিমিট বা এফএস। তাহলে ঠিক আছে, এখানে তাহলে এফ লিমিট সমান ডব্লু সাইন আলফা। ঠিক আছে, এটা হচ্ছে স্থিত ঘর্ষণের সীমা মান। তা বিরাম কোণ কাকে বলে? না, কোনো নততলে যে বিশেষ নতিকোণের জন্য, মানে নতিকোণের যে ন্যূনতম মানের জন্য নততল বরাবর বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয় তাকেই বলে বিরাম কোণ। কোনো নততলে সংখ্যাটা লিখলে আমরা বলতে পারি যে কোনো নততলে যে বিশেষ নতিকোণের জন্য উহার উপর অবস্থিত কোনো বস্তু গতিশীল হওয়ার উপক্রম করে, গতিশীল হওয়ার উপক্রম করে। কোনো নততলে যে বিশেষ নতিকোণের জন্য উহার উপর অবস্থিত কোনো বস্তু গতিশীল হওয়ার উপক্রম করে তাকে স্থিতিকোণ বলে। স্থিতিকোণ বলে। এখানে স্থিতিকোণ হচ্ছে আলফা। ধরা যাক এখানে নতিকোণ হচ্ছে নততলের নতিকোণ ধরলাম আলফা হলে, নতিকোণ আলফা হলে বস্তু গতিশীল হওয়ার উপক্রম করে, তাহলে তখন বলবো যে ওই আলফাটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। নতিকোণ আলফা হলে বস্তুটি নততল বরাবর গতিশীল হওয়ার উপক্রম করে। অতএব দেয়ারফোর আলফা হচ্ছে এখানে উপক্রম করে, অর্থাৎ আলফা হলো স্থিতিকোণ। তাহলে এই অবস্থায় লম্ব প্রতিক্রিয়া হচ্ছে ক্যাপিটাল আর ইকুয়াল টু ডব্লু কস আলফা, আর স্থিত ঘর্ষণের সীমা মান এফ লিমিট হচ্ছে ডব্লু সাইন আলফা। দেয়ারফোর ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান এফ লিমিট বাই ক্যাপিটাল আর ডব্লু সাইন আলফা
by W cos alpha. Therefore mu equal to tan alpha, ইকুয়েশন নাম্বার 2। অর্থাৎ এর মানে কি না ঘর্ষণ গুণাঙ্ক হলো বিরাম কোণের বা স্থিতি কোণের ট্যানজেন্ট। ঘর্ষণ গুণাঙ্ক হলো স্থিতি কোণের ট্যানজেন্ট। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2, এক নম্বর ইকুয়েশন কি পেয়েছিলাম যে ট্যান ল্যামডা মিউ সমান ট্যান ল্যামডা, এটা ট্যান আলফা। তাহলে কি পেলাম ল্যামডা সমান আলফা। এর মানে কি অর্থাৎ ঘর্ষণ কোণ সমান স্থিতি কোণ। ঘর্ষণ কোণ আর স্থিতি কোণের মান সমান। ওকে, আমরা এক নম্বর কি পেয়েছিলাম মিউ সমান ট্যান ল্যামডা, এটা এক নম্বর পেয়েছিলাম ইকুয়েশন নাম্বার 1। আর 2 নম্বর পেয়েছি মিউ সমান ট্যান আলফা। তাহলে কি দেখা গেল যে ঘর্ষণ কোণ আর স্থিতি কোণের মান সমান। এখন যেটা বলবো সেটা আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে নততল বরাবর বস্তুর ত্বরণ। নামার ক্ষেত্রে ত্বরণ হবে, ওঠার ক্ষেত্রে মন্দন হবে। ঠিক আছে, তাহলে নততল বরাবর অমসৃণ নততল, অমসৃণ নততল ইনক্লাইন্ড প্লেন বরাবর নামার ক্ষেত্রে বস্তুর ত্বরণ। ওকে, তো সাপোজ এটা হচ্ছে ইনক্লাইন্ড প্লেন, এটা হচ্ছে নতিকোণ থিটা, নতিকোণ থিটা। তো এর উপরে একটা বস্তু আছে, বস্তুর ওজন হচ্ছে ডব্লু, লম্ব প্রতিক্রিয়া ক্যাপিটাল আর। এই উপাংশ এটা থিটা, অবভিয়াসলি থিটা হবে। তাহলে এই উপাংশ হচ্ছে ডব্লু কস থিটা ভেক্টর বিভাজন, আর এই উপাংশ হচ্ছে ডব্লু সাইন থিটা। আর বস্তু নততল বরাবর ত্বরণে নামছে নিচের দিকে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে এদিকে। এফটা হচ্ছে ঘর্ষণ বল, উল্টো দিয়ে কাজ করবে, নততল বরাবর বস্তুর গতির বিরুদ্ধে ক্রিয়া করে। ওকে, নততল বরাবর বস্তুর গতির বিরুদ্ধে ঘর্ষণ বল ক্রিয়া করে। ঠিক আছে, তাহলে এখানে কী হবে না উলম্ব দিকের ক্ষেত্রে আর সমান ডব্লু কস থিটা, আর এদিকের ক্ষেত্রে ডব্লু সাইন থিটা যদি বেশি হয় ঘর্ষণ বলের চেয়ে, তাহলে বস্তুটা ত্বরণ নিয়ে নামবে। তাহলে এখানে ডব্লু সাইন থিটা গ্রেটার দ্যান এফ, লব্ধি বল কত হবে ডব্লু সাইন থিটা মাইনাস এফ সমান ভর ইন্টু ত্বরণ। এবং ত্বরণটা হবে কোন দিকে না নততল বরাবর নিচের দিকে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে একটি নততলের নতিকোণ স্থিতিকোণ অপেক্ষা বেশি হলে বা বিরাম কোণ অপেক্ষা বেশি হলে, নততলের নতিকোণ স্থিতিকোণ অপেক্ষা বেশি হলে বস্তুটি ত্বরণ নিয়ে নামতে শুরু করে। ওকে, তাহলে এক্ষেত্রে বস্তুর ত্বরণ কত হবে ত্বরণ এ। তাহলে এক্ষেত্রে লব্ধি বল ধরো পি সমান ডব্লু সাইন থিটা মাইনাস এফ। ওকে, এখানে এফ হচ্ছে ঘর্ষণ বল আর আর হচ্ছে লম্ব প্রতিক্রিয়া,
আর এখানে বলেছি আমরা যে ঘর্ষণ বল এফ সমান কী হয়, এফ সমান হয় মিউ আর, আর এখান থেকে দেখো আর সমান ডব্লু কস থিটা। ওকে, তাহলে ডব্লু সাইন থিটা মাইনাস এটা পি হচ্ছে এটা, और पी डब्ल्यू साइन थीटा माइनस मिउ डब्ल्यू कस थीटा। তাহলে প্রযুক্ত বল পি কত হবে, ডব্লু কমন নিয়ে এলে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, এটা হচ্ছে এখানে লব্ধি বল হচ্ছে এটা। ওকে, তো আমরা যেটা বের করবো অ্যাক্সিলারেশন, তাহলে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ডব্লু ইকুয়াল টু মাস ইন্টু গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন mg sin theta minus mu cos theta. Okay, therefore acceleration a equal to g of sin theta minus mu cos theta. That is the result we hope. Okay, এটাই হচ্ছে নতদল বরাবর নামার ক্ষেত্রে বস্তুর ত্বরণ। অমসৃণ নতদল বরাবর, মসৃণ নতদলের ক্ষেত্রে কি হয়, মসৃণ নততলের ক্ষেত্রে ঘর্ষণ গুণাঙ্ক মিউটা 0 হবে, দেয়ারফর এ কত হবে জি সাইন থিটা। তাহলে মসৃণ নততল বরাবর ত্বরণ হচ্ছে জি সাইন থিটা, মসৃণ নততল বরাবর ত্বরণ হচ্ছে এ সমান কত জি সাইন থিটা। তাহলে কী দেখা যাচ্ছে, তাহলে দেখা যায় যে অমসৃণ নততলের জন্য, অমসৃণ নততলের ক্ষেত্রে কি হচ্ছে, বস্তুর ত্বরণ কি হচ্ছে মিউজি কস থিটা এই পরিমাণ কম হচ্ছে। অমসৃণ নততলের ক্ষেত্রে বস্তুর ত্বরণ জি সাইন কত কম হচ্ছে, মিউজি কস থিটা, ত্বরণ মিউজি কস থিটা পরিমাণ কম হচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অমসৃণের জন্য কি হয়, মিউজি কস থিটা পরিমাণ, ত্বরণটা মিউজি কস থিটা এই পরিমাণ হ্রাস পায়। ওকে, তাহলে এক্ষেত্রে মন্দন কত হবে, এখানে আমরা বলতে পারি উল্টো হবে, তাহলে অনুরূপে বলতে পারি, অনুরূপে আমরা বলতে পারি যে অমসৃণ নততল বরাবর অনুরূপে সিমিলারলি ওঠার ক্ষেত্রে, উপরে ওঠার ক্ষেত্রে বস্তুর মন্দন কত হবে, মানে এখানে লব্ধি বল কত হবে, আচ্ছা মন্দন হবে এখানে প্লাস হয়ে যাবে, ওঠার ক্ষেত্রে লব্ধি বল হবে, যখন বস্তু নততল বরাবর উঠবে তখন দেখো এই ছবিটা কি, যখন উপরে উঠবে এই দিকে উঠবে তখন প্রযুক্ত বল পি, আর মন্দন এই দিকে এ, তখন ঘর্ষণ বল কাজ করবে উল্টো দিকে এই দিকে। ওকে, যখন বস্তু নততল বরাবর উপরে উঠবে তখন ঘর্ষণ বল নিচের দিকে আর প্রযুক্ত বল উপরের দিকে, তা লব্ধি বল পি সমান হয়ে যাবে, লব্ধি বল পি সমান mg ডব্লু সাইন থিটা প্লাস এফ, ডব্লু সাইন থিটা প্লাস এফ, और পি সমান কি হয়ে গেল ডব্লু সাইন থিটা প্লাস মিউ ডব্লু কস থিটা, এফের মান দেখো মিউ ডব্লু কস থিটা। ওকে, তাহলে পি কত হয়ে গেল ডব্লু অফ সাইন থিটা প্লাস মিউ কস থিটা, দ্যাট ইজ দ্য রিলেশন উই হোপ। 4 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে নততল বরাবর ওঠার ক্ষেত্রে লব্ধি বল। তাহলে মন্দন কত হবে, দেওয়ার পর মন্দন হয়ে যাবে পি মানে কি এম ইন্টু এ, ডব্লু অফ সাইন থিটা প্লাস মিউ কস থিটা, তারপর মন্দন হয়ে যাচ্ছে এখানে, যদি মন্দন বলি এ সমান হয়ে যাচ্ছে ডব্লু মানে কি mg, তাহলে mg, তাহলে জি অফ সাইন থিটা প্লাস মিউ কস থিটা, দিস ইজ দ্য রেজাল্ট। ওকে, নততল বরাবর ওঠার ক্ষেত্রে মন্দন হচ্ছে এ ইকুয়াল টু জি সাইন থিটা প্লাস মিউ কস থিটা, আর নততল বরাবর নামার ক্ষেত্রে ত্বরণ হচ্ছে জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। ওকে, আজকে তোমাদের আমি ঘর্ষণের প্রথম ক্লাস করলাম। ওকে, আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।